1971-এর মুক্তি সংগ্রাম পর্যন্ত ঘটনা প্রবাহ। পাকিস্তানের গঠন প্রকৃতি ছিল কিছুটা অস্বাভাবিক। ভৌগোলিকভাবে এই দেশের দুই অংশের মধ্যে 1000 মাইলের ব্যবধান সৃষ্টি করে রেখেছিল ভারত। নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক, ভাষা এবং আর্থসামাজিক দিক দিয়েও এই দুই অংশের মাঝে ছিল বড় ধরনের ব্যবধান। এই সমস্ত ব্যবধানগুলো ক্রমশই বেড়ে যায় ক্ষমতাসীন গোষ্ঠীদের ছলে বলে কৌশলে ক্ষমতা কুক্ষিগত করার নীতি গ্রহণের পরিপ্রেক্ষিতে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ভাষা এবং সংস্কৃতি অন্যভাবে গায়ের জোরে অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, যাতে করে রাজনৈতিকভাবে পুরো দেশের উপর তাদের প্রাধান্য বজিয়ে রাখা সম্ভব হয় এবং অর্থনৈতিকভাবে শোষণ কায়েম করা যায়। পাকিস্তান সৃষ্টির জন্মলগ্ন থেকেই সংঘাতের সূত্রপাত ঘটে, যখন 1948 সালে জনাব মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে ঢাকায় এক জনসভায় ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানানো হয় বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর পক্ষ থেকে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করে। এরপর 1952 সালে ভাষা আন্দোলনের সময় রক্তের বিনিময়ে পূর্ব বাংলার জনগণ তাদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ়তা ব্যক্ত করেন, যার ফলে পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হয়। 1954 সালে পূর্ব পাকিস্তানে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ইউনাইটেড ফ্রন্ট নির্বাচনে জয়ী হয়ে প্রাদেশিক সরকার গঠন করে, কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীনরা এদের হাতে ক্ষমতা দিতে নারাজ হয়ে নানা ধরনের কৌশল অবলম্বন করে তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা চালায়। ফলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। একের পর এক সরকার পতন ঘটনার তামাশা শুরু হয় অতি চতুরতার সাথে, যার অজুহাতে পরে 1958 সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করে দেশে সামরিক শাসন জারি করেন। 60-এর দশকের ঘটনাবলী পূর্ব পাকিস্তানের জনগণের মনে এই বিশ্বাস জন্মাতে সক্ষম হয় যে পূর্ণ স্বায়ত্তশাসন অর্জন করা ছাড়া আর অন্য কোনো উপায়ে তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানবাসীদের উপর চলতে থাকে বৈষম্যমূলক আচরণ এবং পাকিস্তানের প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীদের অবারিত শোষণের ফলে অর্থনৈতিকভাবে পশ্চিম পাকিস্তানের পশ্চাৎভূমি হিসেবে দেউলিয়া হয়ে যায় পরে পূর্ব পাকিস্তান। 1961 থেকে 62 সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজের মধ্যে প্রচণ্ড বিক্ষোভের সৃষ্টি হয়। 1966 সালে স্বায়ত্তশাসন এবং ন্যায্য অধিকার অর্জন করার জন্য শেখ মুজিবুর রহমান এবং তার দল আওয়ামী লীগ তাদের 6 দফা দাবি পেশ করে। এতে জাতীয়তাবাদী চেতনায় এক নতুন মাত্রা যোগ হয়। 6 দফা ছিল পাকিস্তানের অবকাঠামোর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের দাবি। এতে ক্ষমতাশালী গোষ্ঠী আতঙ্কিত হয়ে ওঠে শেখ মুজিবকে আগরতলা ষড়যন্ত্র মামলার সাথে জড়িত করে দেশদ্রোহিতার অভিযোগে কারাবন্দী করে। কিন্তু বাংলাদেশের সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সারা দেশব্যাপী এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন, যার ফলে 1969 সালের ফেব্রুয়ারি মাসে আইয়ুব সরকার তাকে এবং তার সহকর্মীদের বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয়। মার্চ মাসে পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম দুই অংশেই আইয়ুব বিরোধী আন্দোলনের চাপে জেনারেল আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তার স্থলাভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান 1970 সালে প্যাকিস্তানে জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন করান। সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় এবং প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কেন্দ্র এবং প্রাদেশিক সরকার গঠনের দাবিদার হয়ে ওঠে। কিন্তু সামরিক জান্তা এবং পশ্চিম পাকিস্তানের ধূর্ত রাজনৈতিক নেতা জুলফিকার আলী ভুট্টোর যোগসাজশে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করার ফন্দি ফিকির করতে থাকেন। তাদের এই ধরনের কূটকৌশলের জবাবে পূর্ব পাকিস্তানের জনগণ এক অসহযোগ আন্দোলন শুরু করে 1971-এর 3রা মার্চ থেকে। দোসরা মার্চ পূর্ব বাংলার ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার এই উদ্যোগের জন্য শেখ মুজিব জনাব রবকে তিরস্কার করেছিলেন। এর চাক্ষুষ সাক্ষী আজও অনেকেই বেঁচে আছেন। 3রা মার্চ পল্টন ময়দানের বিশাল জনসভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শেখ মুজিবের উপস্থিতিতে। অপ্রত্যাশিত এই ঘটনার ফলে শেখ মুজিব ক্ষুব্ধ হন এবং সভা শেষে শোভাযাত্রার নেতৃত্ব দিতে অসম্মতি জ্ঞাপন করেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত হয়েছিল সভা শেষে গণমিছিলের নেতৃত্ব দেবেন শেখ মুজিব। 7 মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে তার বহুল প্রচলিত বক্তব্য রাখেন। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
কিন্তু বক্তৃতা শেষ করার সময় তিনি ঘোষণা দেন, জয় বাংলা, জয় পাঞ্জাব, জয় সিন্ধু, জয় বেলুচিস্তান, জয় সীমান্ত প্রদেশ এবং জয় পাকিস্তান। তার ওই বক্তৃতা পরদিন সবকটি দৈনিক পত্রিকাতেই ছাপানো হয়। অবশেষে ক্ষমতা হস্তান্তরের সব আলোচনা যখন ব্যর্থ হয়ে গিয়েছিল, তখন সামরিক জান্তা অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সংকটের মোকাবিলা করার সিদ্ধান্ত নেয়। তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের নিরস্ত্র জনগণের উপর। 25-26 মার্চ 1971 কালো রাতে চালানো হয় পাশবিক শ্বেত সন্ত্রাস। 6 দফা আওয়ামী লীগের রাজনৈতিক ম্যানিফেস্টো। 1. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়তে হবে। তাহাতে পার্লামেন্ট পদ্ধতির সরকার থাকবে। সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হইবে। আইনসভা সমূহের সার্বভৌমত্ব থাকিবে। সংশোধিত সরকারের চরিত্র হবে ফেডারেল এবং সংসদীয় গণতান্ত্রিক। জাতীয় এবং ফেডারেটিং ইউনিট সমূহতে প্রত্যক্ষ গণভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। জনসংখ্যার অনুপাতে ফেডারেল সংসদে প্রতিনিধিত্ব করা হবে। 2. কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকিবে, প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি। অবশিষ্ট বিষয়সমূহ স্টেট বা প্রদেশ সমূহের হাতে থাকিবে। 3. পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের দুটি পৃথক অথচ বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন করিতে হইবে, অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকিবে। শাসনতন্ত্রে এমন সুনির্দিষ্ট নির্দেশ থাকিবে যাহাতে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার না হইতে পারে। এই বিধানে পাকিস্তানে একটি ফেডারেল রিজার্ভ ব্যাংক থাকিবে। দুই অঞ্চলে 2টি আঞ্চলিক রিজার্ভ ব্যাংক থাকিবে। সংশোধিত ফেডারেল সরকার শুধুমাত্র পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে মুদ্রা সম্পর্কিত বিষয়টির জন্য দায়ী থাকিবেন। বিষয়গুলো হলো: ক. 2 উইং এর জন্য 2টি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থা চালু করতে হইবে, অথবা সারা দেশের জন্য একটি মুদ্রা ব্যবস্থাও রাখা যাইতে পারে, কিন্তু এক্ষেত্রে সাংবিধানিক আইন প্রবর্তন করিতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ ও অর্থ পাচার হইতে না পারে। খ. আলাদা ব্যাংকিং রিজার্ভ সৃষ্টি করিতে হইবে পূর্ব পাকিস্তানের জন্য। আলাদাভাবে আর্থিক এবং আয় ব্যয় এবং হিসাব নিকাশের ক্ষমতা থাকিবে পূর্ব পাকিস্তানে। দুইটি ভিন্ন কিন্তু পরিবর্তনশীল মুদ্রা ব্যবস্থার প্রচলন করা প্রতিটি অংশে কিংবা অঞ্চলের জন্য অথবা একটি মুদ্রা ব্যবস্থায় চালু থাকিবে, তবে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকিং সিস্টেমের ভেতর আঞ্চলিক রিজার্ভ ব্যাংক সৃষ্টি করিতে হইবে এবং এমন ব্যবস্থা প্রবর্তন করিতে হইবে যাতে এক অঞ্চলের সম্পদ অন্য অঞ্চলে পাচার করা সম্ভব না হয়। 4 নম্বর দফা সকল প্রকার ট্যাক্স, খাজনা, ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকিবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রেভিনিউর একটা অংশ ফেডারেল তহবিলে জমা হইবে। এভাবে জমাকৃত টাকাই ফেডারেল সরকারের মূলধন হইবে। সংশোধিত আর্থিক লেনদেন, আয় ব্যয় এবং পরিকল্পনা হইবে ফেডারিং ইউনিটগুলোর। ফেডারিং ইউনিটগুলো কেন্দ্রীয় সরকারকে বরাদ্দকৃত অর্থের যোগান দেবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের জন্য। দেশের সংবিধানে নির্ধারিত বরাদ্দ আয় কেন্দ্র পাইবে যথাযথভাবে নির্ধারিত অনুপাতে। সংবিধানে এমন বিধান নির্ধারণ করা হইবে যাতে কেন্দ্রীয় সরকার ফেডারেটিং ইউনিটগুলোর কাছ থেকে নিয়মিত অর্থ পায়, যাতে করে ফেডারেল ইউনিটগুলোর আয় ব্যয় সংক্রান্ত নীতিগুলোর উপর ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়। দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা পৃথক হিসাব রাখতে হইবে। এটি ছিল 5 নম্বর দফা। এইসব অর্থ আঞ্চলিক সরকারের এখতিয়ার থাকিবে। কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল এমনভাবে সমানভাবে দিবে অথবা সংবিধানে নির্ধারিত হারে আদায় হবে। বিদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি, বিদেশে ট্রেড মিশন স্থাপন এবং আমদানি রপ্তানির অধিকার সঙ্গে আঞ্চলিক সরকার থাকবে। সংশোধিত বৈদেশিক মুদ্রা অর্জনের সব হিসাব প্রতিটি ফেডারেটিং ইউনিটের নিয়ন্ত্রণে পৃথক পৃথকভাবে থাকার বিধান সংবিধানে রাখা হইবে। কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা প্রতিটি ফেডারেটিং ইউনিট কি অনুপাতে প্রদান করে সেটা সংবিধানে পরিষ্কারভাবে বর্ণিত থাকবে। দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব হবে কেন্দ্রীয় সরকারের, কিন্তু সেই নীতির আওতায় আঞ্চলিক সরকারগুলো বহির্বাণিজ্য এবং বৈদেশিক সাহায্য সম্পর্কে সরাসরি আলোচনা এবং চুক্তি সম্পাদন করতে পারবে সেই বিধানও সংবিধানে থাকতে হইবে। পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষা বাহিনী গঠন করা হইবে, উল্লেখ ছিল 6 নম্বর দফায়, এবং সেই সাথে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে আত্মনির্ভরশীল করিতে হইবে।
জাতীয় নিরাপত্তার স্বার্থে ফেডারিং ইউনিয়নগুলো নিজস্ব মিলিশিয়া অথবা প্যারামিলিটারি ফোর্স গঠন করিতে পারিবে।